সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলা 24 এর সাথে আছি আমি আপনাদেরই প্রিয়জন আবু মুসা জীবন। দর্শক, আমরা আজকে রয়েছি রূপের রানী পর্যটন শহর রাঙ্গামাটি জেলায়, পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। আমরা এসেছি আজকে আমরা আপনাদেরকে একজন সফল ব্যবসায়ীর গল্প শোনাবো, সফল ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং একজন সফল উদ্যোক্তার সাথে পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে রয়েছেন আমাদের সবারই প্রিয় এবং খুবই পরিচিত মুখ, চট্টগ্রাম থেকে শুরু করে আমাদের ফটিকছড়ি অঞ্চলের খুবই পরিচিত মুখ এম নেকবর আলী ভাই। ব্যবসায়ী তিনি, রেস্টুরেন্ট ব্যবসায়ী। তিনি রাঙ্গামাটিতে রয়েছেন। এখানে তার দুটি রেস্তোরাঁ রয়েছে, একটি হচ্ছে দ্য গ্রিন ভ্যালি রেস্তোরাঁ এবং একটি হচ্ছে ভোজন বাড়ি। এই দুটি রেস্তোরাঁর তিনি স্বত্বাধিকারী এবং সফল স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি বেশ কয়েকটি সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন, সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছেন। তোর মধ্যে অন্যতম হচ্ছে অতি সম্প্রতি তিনি রাঙ্গামাটি জেলার প্রাণকেন্দ্র নাভি যদি বলি বনরূপা বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির তিনি সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ভোটে 318 ভোট পেয়েছেন তিনি, ব্যবসায়ীদের ব্যালট ভোটে। এবং একটি সামাজিক সংগঠন রয়েছে তার, স্বেচ্ছাসেবী সংগঠন, সেটা হচ্ছে দরবার। সেই সংগঠনও তিনি সহসভাপতি। পাশাপাশি তিনি রাঙ্গামাটি রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং কমিটির ট্যুরিস্ট কমিটি পুলিশিংয়ে সম্পৃক্ত রয়েছেন, ক্যাবের সাথে সম্পৃক্ত রয়েছেন, এরকম অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। আজকে আমরা নেকবর ভাইয়ের সাথে কথা বলবো, আমরা জানবো নেকবর ভাইয়ের অতীত জীবন এবং বর্তমান সফলতার গল্প শুনবো। ততক্ষণ সবাই আমাদের সাথে থাকবেন। নেকবর ভাই, আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর দেখা আপনার রাঙ্গামাটিতে, রূপের রানী পর্যটন শহর রাঙ্গামাটিতে চলে আসলাম আপনাকে দেখার জন্য। পাশাপাশি আপনার কিছু গল্প শুনবো, সফলতার এবং অভিমানের গল্প রয়েছে, আপনার এগুলো শুনবো। আর কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আসলে মুসা ভাই, সফলতা বলতে যেটা বলে সফলতা বলতে আমি বুঝি যে একটা মুক্ত মানুষ, মুক্ত জীবন। মুক্ত মানুষ, মুক্ত জীবন বলতে মানুষের অর্থনৈতিক মুক্তি, মানুষের ঋণগ্রস্ত না থাকা, এগুলাকে মুক্ত জীবন বলে আমি মনে করি আর কি। যেহেতু একটা জীবনে এরকম পেরিয়ে এসেছি, তো সফলতা বলতে আসলে আমি তো হেয়াকোতে জন্মকর্ম বেড়ে ওঠা দাঁতমারার হেয়াকুরি সন্তান। তো ওখানে আমার একটা দীর্ঘ সময় কেটেছে। আর এখনো বাড়িঘর এখানে স্থিত আছে, সেখানে থাকতে হবে, চলতে হবে। এবং আমি সেখানকার মাটি এখনো প্রত্যাশা করি মৃত্যুর পরে। তো আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ। তো আমি আসলে, আপনি রাঙামাটি কষ্ট করে এসেছেন, এটার জন্য আগে প্রথমে ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে গ্লোবাল বাংলার সমস্ত দর্শক যারা এই গ্লোবাল বাংলার সুবাদে ফটিকছড়ি তথা দাঁতমারা হেয়াকুর সব জনগোষ্ঠী সাথে আমার একটা পরিচয়ের সুযোগ হচ্ছে। বর্তমান প্রজন্ম অনেকেই হয়তো আর আমাকে আগের মতো চিনবে না, যেহেতু দীর্ঘ প্রায় 2011 সাল থেকে 15 বছরের বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। তো আপনার এই মিডিয়ার কল্যাণে হয়তো হয়তো অনেকের সাথে পরিচয় হওয়ার সুযোগ হবে। এছাড়া আমি রাঙ্গামাটি যেভাবে আসলাম, বিশেষ করে আপনি জানেন যে আমি আর ওখানে ব্যবসা বাণিজ্য ছিল, ওখানে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। সর্বশেষ 2011 সালে নির্বাচন, এই নির্বাচনটাকে প্রথমে যদিও নির্বাচন পরবর্তী সময় এটাকে অভিমান বা অন্যান্য বিষয়ে জড়িত ছিল, কিন্তু আসলে নির্বাচনটা আমার জন্য, জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল আমি মনে করি। টার্নিং পয়েন্ট এই জন্য বলবো যে নির্বাচন হওয়ার কারণে আমি রাঙ্গামাটি এসেছি। আপনাকে একটু করে বলেছিও যে আল্লাহ রাসূল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মানবতার যিনি মুক্তির দূত, আদর্শ, তিনি মক্কা জন্মগ্রহণ করলেও মক্কাবাসী তাকে থাকতে দেয়নি। সর্বশেষ তিনি মদিনায় হিজরত করেছেন, এরপরে মক্কা বিজয় করেছেন। আমার বিষয়টি একেবারে হুবহু এরকম, এটা তো বলার সুযোগ নেই যেহেতু কোথায় কি আর কি, কার সাথে কি তুলনা, ওটা হবে না। বিষয়টা হলো হিজরতটা মানুষের জন্য কতটুকু নিয়ামক শক্তি হতে পারে, এটা এই জন্য বোধহয় হিজরতটা প্রয়োজন মানুষের জীবনে। তো আমার এই যে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তন করে রাঙামাটি আসা, এই আসার কারণে
আমি মনে হয় আমার যে অর্থনৈতিকভাবে যে ভেঙে পড়া, সেটাকে আমি একটু গোছাতে পেরেছি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে নির্বাচনটা টার্নিং পয়েন্ট কেন, নির্বাচন করার কারণে অর্থনৈতিকভাবেও একটু ভেঙে পড়েছিলাম, এবং নির্বাচন করার কারণে অনেকের সাথে পরিচয় যেমন ঘটেছে, আবার আহ, কিছু অভিমানের ঘটনাও ঘটেছে। তো নির্বাচনের সময়কার সময়ে অনেককে আমরা আপন করে পেয়েছি, অনেককে হয়তো ওরকম ভাবে পাইনি। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাবো এই মুহূর্তে। রাঙামাটি আসার যে গল্প, সেটা হলো আমার এক বন্ধু এখানে কুটুমবাড়ি এবং দার্শনিক অ্যাপের স্বত্বাধিকারী জনাব আব্দুর রব ভাই। তো উনি এখানে ছিলেন, একদিন ফোনে কথা হলো, তারপর ওনার আমাকে বেড়ানোর দাওয়াত দিল, আসলাম। আসার পরে তখন জিয়াপুরস নামে একটি রেস্তোরাঁ উনি করতেন, সেখানে আমিও কিছুদিন সময় দিলাম। উনি আমাকে রেখে দিলেন যে এখানে থাকেন, আপনার যেহেতু আমার সব গল্প উনি জানতেন, সব অতীত এবং বর্তমান সময়ের অবস্থা জানতেন। তো সেই সুবাদে উনি বললেন যে আপনি এখানে থেকে যান। এই থাকতে থাকতে একটা অভিজ্ঞতা অর্জন হলো। মাঝখানে আবার 1 বছর গ্যাপ চলে গেলাম চিটাগাঙে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হলাম, সেখানে আমি সফল হইনি। রাঙামাটিতে আসলে যে একবার আসে আরেকবার আশা লাগে, এটা মনে হয় এমনই একটা চরিত্র। আমি বুঝতে পারছি না রাঙামাটির এই বিষয়টা, মানে রাঙামাটির মোহটা ছাড়া যাচ্ছে না। তা আবারও আসলাম যে আব্দুর রব ভাইয়ের আমন্ত্রণে। আসার পরে এই আমি এখন যে গ্রিন ভ্যালি রেস্তোরাঁটা করছি, সেটা একসময় গ্রিন চিলি ছিল। সেটা আহ, বেশ কয়েকজন পার্টনারশিপে ছিল। এটা ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে সর্বশেষ এটা ফল করে, এটা বন্ধ ছিল। আমার কিছু শুভ আকাঙ্ক্ষী যারা আমাকে চিনতেন জানতেন, ওরা বললেন যে আপনি তো জিয়াপুরসে আব্দুর রব ভাইয়ের সাথে থেকে ভালো ব্যবসা বাণিজ্য আমরা দেখেছি, আপনাকে ভালোভাবে পরিচালনা করতে, আপনি ওই গ্রিন চিলিটা আপনি নিয়ে নেন। তো পরে যাক ওদের সাথে যোগাযোগ করে এবং রব ভাইয়ের সহযোগিতায় সর্বশেষ আমরা গ্রিন চিলটা নেই, এবং এটা পরে গ্রিন ভ্যালিতে রূপান্তরিত হয়। তো সেখানে আমি যথেষ্ট শ্রম, আমি নিজেকে একজন ওনার ভাবিনি। আমি চেষ্টা করেছি যে সবাই, মানে সব সাইডে আমি কাজ করার চেষ্টা করেছি, যে কারণে এই গ্রিন ভ্যালিটা আজকে একেবারে রাঙামাটি শহরের একটি সুনামধন্য প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। পরবর্তীতে আমরা ভোজনবাড়িটা তৈরি করেছি, আমার ছোট ভাই আলী আসগর মানিক সহ ওইটা আমরা করেছিলাম। যাই হোক, সব মিলিয়ে আব্দুর রব ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। ওনার কাছ থেকে ব্যবসা শিখলাম এবং রেস্তোরাঁ খাতে আসলাম। তো এই রেস্তোরাঁ খাতে আসার পরেও আমরা এই রেস্তোরাঁ খাত নিয়ে কাজ করেছি দীর্ঘদিন। বিশেষ করে ব্যবসা বাণিজ্য করে আজকে ঋণমুক্ত হয়েছি। এটা আমার কাছে এখন একটা মুক্ত মানুষের মতো লাগছে এবং অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। নাগর ভাই, আপনি ফটিকছড়ির অন্যতম বাণিজ্যিক কেন্দ্র, উত্তর ফটিকছড়ির হিয়াকো এলাকার বাসিন্দা, এবং আপনার পরিবারটা যদি বলি, আপনার বাবা, চাচা থেকে শুরু করে সবাই কিন্তু ব্যবসায়ী, ব্যবসায়ী পরিবারের সন্তান। আপনি নিজেও ব্যবসায়ী, এবং হিয়াকোতে আমরা যখন দেখতাম আপনাকে, সেই ছোটকাল থেকে আপনি কিন্তু বাবার হাত ধরে এই ব্যবসা প্রতিষ্ঠানে যেতেন, এবং সেখানেও একটা সুনামের সহিত ব্যবসা করেছেন। ব্যবসার পাশাপাশি আপনার সামাজিক একটা বিচরণ ছিল, বিশাল একটা আপনার জগৎ ছিল, রাজনৈতিক একটা জগৎ ছিল। তো সেখান থেকে আপনি রাঙামাটি চলে আসলেন। ওই যে বললেন যে অভিমান এবং কিছু অদূরদর্শী সিদ্ধান্তর কারণে আপনি পরবর্তীতে রাঙ্গামাটিতে হিজরত করলেন বা রাঙ্গামাটি চলে আসলেন, স্থানান্তরিত হলেন, যেটি আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট বললেন। তো এই মুহূর্তে আপনারা কয় ভাই বোন, এবং ভাইরা কে কোথায় আছে, কি অবস্থানে আছে, পারিবারিক অবস্থানটা কি এই মুহূর্তে? আমরা তো 6 ভাই 3 বোন। 6 ভাইয়ের মধ্যে 3 ভাই এখন পর্তুগালে আছেন, ওরা ওখানে নাগরিক এবং একজন ফ্যামিলি নিয়ে থাকেন। তো ওনারা ভালো আছেন, স্ব জায়গায় ওনারা প্রতিষ্ঠিত। আর যেটা ব্যবসায়িক পরিবার বললেন, আসলে ম্যাচিউরড এক জীবন আর ম্যাচিউর জীবনের মধ্যে যেটা তফাৎ, সেটা হলো ম্যাচিউরিটি আমাদের তখন একটু অভাব ছিল। নির্বাচনে প্রার্থী যখন আমি হই, তখনও আমার বয়স কম ছিল। সংগঠন সিদ্ধান্ত নেওয়ার কারণে হাবিব সাহেবের পরে সংগঠন আমাকে যে নির্বাচনের জন্য মনোনীত করেছে, এটা আসলে অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। সেটার জন্য একটা ব্যাপক পরিচিতি পেয়েছিলাম, সেটা এখনো অনেকেই স্মরণ করে। কিন্তু আসলে আমি পারফেক্ট একজন ব্যক্তি ছিলাম না, আমি মনে করি আমার নিজের অযোগ্যতা ছিল। সেখানে যেটা সামাজিক অনেকগুলো কর্মকাণ্ডকে সামনে রেখে অনেকে উপস্থাপন করতে পেরেছে তাদের নির্বাচনী ইশতেহার,
বা নির্বাচনে এসে অনেক ভূমিকা রাখতে পেরেছে, সেটা হয়তো আমার পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠেনি। তারপরেও আমি দেখেছি একটা গণজোয়ার, এবং অনেকে সম্পৃক্ত হয়েছেন এবং অনেকে সহযোগিতা করেছেন। আবার দু একজনের এটা গণতান্ত্রিক অধিকার, দু চারজন মানুষ হয়তো অসহযোগিতা করেছেন, এরকম হতে পারে। আজকের এই দিনে আমি উভয়কেই কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, যে রাজনীতিতে বা এরকম সামাজিক কর্মকাণ্ডে মতপার্থক্য থাকবে, পক্ষেও থাকবে, বিপক্ষেও থাকবে, এগুলো একটা ওভাবে নেওয়া উচিত না আমি মনে করি। যাক, ব্যবসায়িক পরিবার যেটা বললেন, আসলে আমরা ওখানে ব্যবসা করেছি, ছিলাম। আমাদের শকট টেলিকম নামে একটা ব্যবসা ছিল, আমাদের আরো অন্যান্য ব্যবসা ছিল, চিটাং শহরের ব্যবসা ছিল। ওগুলো আমরা করতে গিয়ে ওই যে বয়স কমের কারণে যে জিনিসগুলো আনম্যাচিউরিটি কাজ করেছে, সেগুলোর কারণে আমরা অনেকটা ফল করেছিলাম, আসলে ভালো করিনি, অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলাম। তো পরবর্তীতে এখানে এসে আব্দুর রূপের হাত ধরে ব্যবসা বাণিজ্য শিখে ব্যবসা বাণিজ্য করলাম। আবার আমার ভাইয়েরাও বিভিন্ন জায়গায় তাদের চড়াই উতরাই পেরিয়ে তারাও একটা ম্যাচিউর জায়গায় এসছে, যার কারণে আজকে আমরা সম্মিলিতভাবে একটু সবাই মিলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। নাগর ভাই, গ্রাম, গ্রাম থেকে চট্টগ্রাম শহর, সেখান থেকে আবার রাঙ্গামাটি জেলা শহর, পর্যটন শহর, এই যে আপনার স্টেপ বাই স্টেপ গ্রাম থেকে এখন চট্টগ্রাম বিভাগীয় শহর হয়ে রাঙ্গামাটি পর্যটন শহরে রয়েছেন। অভিমান এবং অদূরদর্শিতা ছিল, যেটি বললেন আপনি। একটি ধ্বংসস্তূপের মধ্য থেকে নেকবর আলী উঠে এসেছেন। কি জাদু ছিল বা কি অনুপ্রেরণা ছিল? অনুপ্রেরণার চেয়েও দেওয়ালে পিঠ থেকে মানে তাগিদ ছিল বেশি, তাগিদ ছিল বেশি। তো অনুপ্রেরণা বলতে আসলে ওরকম অনুপ্রেরণা কিছু আমি দেখি না, কিন্তু এটা আমার প্রয়োজন ছিল, এটা আমি মনে করি প্রয়োজনীয়তা ছিল। আর গ্রাম থেকে চিটাগাং শহর, চিটাগাং শহর থেকে রাঙ্গামাটি, রাঙ্গামাটি আসলে একটা এমন একটা ভূমি, এখানে আসলে অনেক লোক রিক্ত হস্ত এসেও অনেকে প্রতিষ্ঠিত হয়েছে, এটা অনেক অনেক উদাহরণ আছে। তো রাঙ্গামাটি মানুষকে গ্রহণ করে ভালোভাবে, এটা হলো যে রাঙ্গামাটির একটা সফল দিক। আর রাঙ্গামাটি আসলে পাহাড় এবং লেক পরিবেষ্টিত একটি শহর, এখানে বিভিন্ন ফরেনার থেকে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন মানুষজন আসে, সারা দেশের মানুষ এখানে আসে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র, আমরা গ্রাম্য একটি দোকানে যেরকম বাকি বকেয়ার যে বিষয়গুলো থাকে, এখানে এই জিনিসগুলো একটু কম, যেহেতু অপরিচিত মানুষজন এখানে বেশি, তারা এসে এই জিনিসগুলো এইভাবে লেনদেনগুলো এইভাবে করেন না। আর আমাদের যে রেস্তোরাঁ খাতে আসলে বাকি বকেয়ার বিষয়গুলো একটু কম থাকে। সব মিলে মোটামুটি আল্লাহ হয়তো এদিকে একটু সফলতা রেখেছে আর কি। হিয়াকুর নেকবর আলী, রাঙ্গামাটি পর্যটন শহর, কেমন ডিফারেন্ট, ফরক কেমন করছেন আপনি? হ্যাঁ কো যদি বলি, হ্যাঁ কো জন্মকর্ম বেড়ে ওঠা প্রথমেই বললাম। তো ওখানে আসলে এক সচরাচর একটা শিশু কিশোর যেভাবে বেড়ে ওঠে সেভাবে বেড়ে উঠেছি। সেখানে মানুষজনও ভালোভাবে গ্রহণ করেছিল বা করেছে। হয়তো আমার অযোগ্যতা বা আমার দুর্বলতা বা অন্যান্য পারিবারিক আর্থিক সব সামাজিক প্রেক্ষাপট মিলে আমি হয়তো সেখানে নিজেকে খাপ খাইয়ে নিতে পারিনি। কিন্তু পরবর্তী পর্যায়ে হয়তো এখানে একটু ওই যে বললাম ম্যাচিউরড সিদ্ধান্তের কারণে রাঙ্গামাটি আসলাম, পরিপক্কতার কারণে রাঙ্গামাটি আসলাম। রাঙ্গামাটিতে এসে যেটা আমরা করলাম সেটা হলো, রাঙ্গামাটি হলো জেলা একটি অন্যতম শহর। তো রাঙ্গামাটিতে আমরা ব্যবসা বাণিজ্য করে, যেটা রাঙ্গামাটি একটা ব্যাপক পরিধি আছে, ব্যাপক। এখানে আমি বললাম না, আমরা যে বৃহত্তর ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন করলাম, সেখানে সর্বপ্রথম সংবর্ধনা দিলে আমাদেরকে জেলা প্রশাসক, তারপর জেলা পরিষদ চেয়ারম্যান আমাদেরকে সময় দিয়েছেন। এভাবে চেম্বার অফ কমার্স বা অন্যান্য যে বিষয়গুলো আছে, জেলা শহরে যতগুলো অর্গান আছে, বিশেষ করে সবাই আমাদেরকে, যতগুলো কমিউনিটি আছে, যতগুলো সংগঠন আছে, যতগুলো রাষ্ট্রীয় সংস্থা আছে, সবগুলোর সাথে আমাদের এখন একটা যোগাযোগ বেড়ে যাচ্ছে, যেটা হিয়াকর থেকে সম্ভব হতো না, এখানে এটা সম্ভব এবং এখানে এগুলো আছে। তো যে কারণে ওইটা থেকে এখানে অবশ্যই একটু ডিফারেন্ট আছে। আমরা হিয়াকুতে দেখতাম আপনাকে, যখন এলাকায় থাকতেন, ব্যবসার পাশাপাশি কিন্তু আপনি ঠিক সামাজিক কর্মকাণ্ড, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড, যেটা আপনি একটা সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন তখন, এবং কি পয়েন্টে ছিলেন, যদিও সংগঠনে একেবারে হাই প্রোফাইলে পৌঁছানো, কিন্তু একটা কি পয়েন্টে ছিলেন, এবং বিভিন্ন আচার অনুষ্ঠান সবকিছু কিন্তু আপনি
সমান তালে মেনটেন করতেন। রাঙ্গামাটি এসেও ঠিক দেখলাম আপনি এখানে দুটি ব্যবসা প্রতিষ্ঠান সামলানোর পাশাপাশি এগুলোর পরিসর কিন্তু আরো অনেক বড়। পাশাপাশি আপনি বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন কমিউনিটি এগুলোতে সম্পৃক্ত রয়েছেন, বা এগুলোতে আপনার সমান তালে পদচারণা। হুম। তো কিভাবে সম্ভব হয়, কিভাবে মেনটেন করেন? এটা আসলে আমার হিয়াকর যদি বলি, হিয়াকতে তো আমরা একটা সরাসরি রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং সেই সংগঠন থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি। সংগঠন আমাকে তৈরি করেছে এবং আপনাদের মতো যারা বন্ধু বান্ধব ছিলেন জ্ঞান গুণী, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। তো সেখানে আমরা হিয়াকতে বা দাঁতমারাতে আমরা যখন ছিলাম তখন দেখতেন যে আমরা একটি প্রোগ্রাম করলে, সামাজিক প্রোগ্রাম করলে সেখানে আমরা বাদ যাইনি, মানে আমাদেরকে বাদ দিয়ে কোনো কিছু হয়নি। এবং আহ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মিলিত প্রয়াসে সেখানে আমাদের একটা অবস্থান থাকতো, আমাদের একজন প্রতিনিধি থাকতো। বিশেষ করে আমাকে সর্বক্ষেত্রে আপনি দেখেছেন। তো ওই হিয়াকো দাঁতমারা থেকে এবং সংগঠন থেকে যেটুকু শিখেছি এটার একটা কিঞ্চিত এখানে আমরা প্রয়োগ করেছি। ওই প্রয়োগে এখানকার মানুষ এটাকে ভালোভাবে গ্রহণ করেছে। তো গ্রহণ করার ফলে আজকে রাঙ্গামাটিতে আহ, বিশেষ করে এখন অনেকটা সুপ্রতিষ্ঠিত একটা জায়গায় যেতে সক্ষম হয়েছি আপনাদের দোয়া এবং সহযোগিতায়। আপনি কি এটা মনে করেন যে যেই অর্জনগুলো আপনার সেখানে ছিল, বা যে প্রতিভাগুলো আপনার সেখানে ছিল, সেগুলো বিকশিত করার বা তুলে ধরার ক্ষেত্র ছিল না, যে ক্ষেত্রটা এখন এখানে পেয়েছেন? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা অবশ্যই। এটা ওখানে ক্ষেত্র থাকলেও দাঁতপাড়া হিয়াকতে আমার একটু দুর্বলতা ছিল, অযোগ্যতা ছিল, যে কারণে সার্বিকভাবে অযোগ্যতা ছিল, সেটার কারণে হয়তো আমি পারিনি। কিন্তু এখানে আসার পরে ধীরে ধীরে সেই যোগ্যতাটা আর একটু শক্ত অবস্থান বা দৃঢ় অবস্থানে যাওয়ার পরে আমার যে প্রতিভা অর্জিত হয়েছিল, এই প্রতিভাটা এখানে বিকশিত করার একটা সুযোগ পেয়েছি এবং সামনে আরো একটু বড় সুযোগ আসবে আশা করি ইনশাল্লাহ এখানে। নাকবুল ভাই, আমরা জানি পৃথিবীর বড় বড় ধনকুবের, যারা বড় বড় মনীষী থেকে শুরু করে, ধনকুবের থেকে শুরু করে ক্ষমতাধর ব্যক্তির কথাও যদি বলি, প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে কোনো না কোনো নারীর আহ, অনুপ্রেরণা বা হাত থাকে, বা কোনো পরিকল্পনা থাকে। তা আপনার যে জীবন, আমরা অতীত জীবন আপনার জানি, আপনার এক সময় আপনি একদম থেমে গিয়েছিলেন, অভিমান ছিল, কষ্ট ছিল, আহ, বঞ্চনা ছিল। আমরা এমনও দেখেছি অনেক সময় যারা আপনাকে ইগনোর করেছে, ক্রিটিসাইজ করে কথা বলতো, এখন তারা এসে কিন্তু সেলফি দেয়, এখন রাঙ্গামাটিতে এসে নাকবুল আলীর সাথে সেলফি দেয়। তো এই জিনিসগুলো থেকে আপনি একেবারে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠে এসেছেন। কি মনে করেন, কি ভাবির অনুপ্রেরণা বেশি ছিল না মা বাবার? তা মা তো অবশ্যই, মা বাবা তো অবশ্যই, ওনারা তো আমার মা তো প্রত্যেকটা মুহূর্তেই বিশেষ করে মুনাজাত করে করে কান্নাকাটি করেন, ফোন করলে কান্নাকাটি করেন, দোয়া করেন সব সময়, এটা আছে। আর ভাবির কথা যেটা বললেন সেটা তো অবশ্যই, সে আসলে আমার খুব ক্রান্তিকালে সে অনুপ্রেরণা ছিল। আমি কোনো টেনশন করলে টেনশন করতে দিত না, ভালো পরামর্শ দিত, বলতো এটা কিছু না, মানে সবকিছুই তো আল্লাহর ফয়সালা, স্বাভাবিকভাবে সবকিছু নিতেন। আল্লাহর ফয়সালা। সে একজন পরেজগার মহিলা এবং সে আমার সন্তানদের ভালো দায়িত্ব পালন করছে। সে আমাদের বাড়িতে আসার পর থেকেই সে আমার ছোট ভাই বা বোন সবার আত্মীয় স্বজনদেরকে টেক কেয়ার থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে এখন পর্যন্ত আজ অব্দি সেগুলো বজায় রেখেছে। তো সেখানে আসলে আমি বলবো যে যথেষ্ট অনুপ্রেরণা ছিল। সে আমাদের পারিবারিক, আমার ছোট ভাই বা অন্যান্য যারা আছে সকলের একটা ভালো অভিভাবক হয়ে উঠেছিল ভালো করে, যে কারণে তার একটা সময় ছিল। আবার আমার ভাইদের কথা বলবো, আমার ভাইয়েরা তো আমি বললেন আমরা একটা ইউনাইটেড ফ্যামিলি। আজ অব্দি আমরা একের প্রতি একের একটা যে সহানুভূতি, আমরা আন্তরিক পরামর্শের মাধ্যমে আমরা করে থাকি সবকিছু। ছোট ভাইরা এক একজন এখন ভালো জায়গায় প্রতিষ্ঠিত, কিন্তু তারা নিজেদেরকে নেকবর আলীর ভাই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সব মিলিয়ে আহ আহ, তারা বড় ভাবির কাছে এসে সবকিছু তাদের ভাবের আদান প্রদান, সব ধরনের কথাবার্তা গুলো বলতে পারে, এটা একটা তারা ক্ষেত্র মনে করে এবং তারা প্রপার একজন ভাবিকে মায়ের জায়গায় স্থান দেয়। তো এটা একটা তার ভালো একটা দিক আমি বলবো। আর আমার জন্য সে একটা প্রেরণার উৎস, এটা একটা বিষয় বলবো। আর একটা বিষয় হলো যে সে যখন খুব অসুস্থ ছিল, প্রায় 8 মাস হসপিটালে ছিল, আমার ভাইয়েরা দিন রাত পরিশ্রম করেছে, ওই হসপিটালে থেকেছে, চিকিৎসা করেছে।
এবং চিকিৎসার সমস্ত ব্যয়ভারও তারা বহন করেছে। আমাকে কোনোদিন জানতে দেয়নি যে কত টাকা বিল এসেছে। তার মেজর অপারেশন হতে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে আমার পুরো পরিবারেরই প্রেরণা ছিল, বিশেষ করে আমার মা বা আমার আহ, স্ত্রী, বিশেষ করে আপনার ভাবি, তার যথেষ্ট আহ, মানে একটা আশা ভরসা ছিল। এবং আমার শাশুড়ি এখন ইন্তেকাল করেছেন, তিনি অনেক দোয়া করতেন এবং সহযোগিতা করতেন তখন। তো আমি আজকের এই দিনে ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। বিশেষ করে আমরা একটা সম্মিলিত ফ্যামিলি, এখন পর্যন্ত আমরা খুব ভালোভাবে আছি। এবং আমার ছোট ভাইরা আপনারা জানেন বাড়িতে একটি আমাদের বড় করে বাড়ি করেছেন। তাদের আশা যে আমি আবারও বাড়িতে গ্রামে ফিরে যাই এবং সেখানে বসে সামাজিক কর্মকাণ্ড আগের মতো করি। তারা দূর থেকে পূর্ণাঙ্গ সাপোর্ট দিবে, এটা হলো যে তাদের প্রত্যাশা। যদিও এখন পর্যন্ত নিজেকে কর্মক্ষম মনে করছি এবং নিজেকে একটু আর একটু বাজিয়ে দেখার জন্য চেষ্টা করছি রাঙামাটিতে থেকে। আমরা দেখি বিভিন্ন পরিবারগুলোতে আপনার যখন একটু সচ্ছলতা ফিরে আসে বা একটু অবস্থা উন্নতি হয়, সেক্ষেত্রে ভাইদের মধ্যে ফাটল ধরে যায়, ভাই বোনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ছেলেদের সাথে মা বাবার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আপনার ভাইরা কিন্তু আপনি সহ, যদিও আপনি দেশে আছেন, কিন্তু ওই যে পর্তুগালে রয়েছে যারা দেশের বাইরে, তারা স্ব অবস্থানে কিন্তু মোটামুটি ফাইন্যান্সিয়ালি খুবই এস্টাবলিশড হয়েছেন। তো এই পারিবারিক যে বন্ধনটা কিভাবে ধরে রেখেছেন? এখন তারপরে আমি বলবো, আমার আব্বা উনি নিজে লেখাপড়া তেমন জানতেন না, কিন্তু আমাদেরকে লেখাপড়া করাইছেন। আবার এক পর্যায়ে যায় উনি মনে করছেন যে যে আমাকে যদি লেখাপড়া থেকে সেরিয়ে আনেন তাহলে অন্যদের লেখাপড়া করানো সম্ভব হবে। আমি শুরুটা বলবো আমার আব্বার কৃতিত্ব। তো পরবর্তী পর্যায়ে আমি চেষ্টা করলাম যে আমি যখন আসলাম, ব্যবসা বাণিজ্যে চলে আসলাম, আমার সবচেয়ে বড় দিক ছিল যে আমি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম। সংগঠন আমাকে সার্বিকভাবে আমার আমার যে শিক্ষাগত যোগ্যতার যে অপূর্ণতাটা এটাকে পূর্ণতা রূপদান করেছে কিন্তু সংগঠন। তো এই কারণে আমি আমার ভাইদেরকে আবার আমার যে আদর্শিক নৈতিকতার জায়গা থেকে আদর্শিক যে দিকটা, সেটা আমি তাদেরকে দিতে পেরেছি এবং তাদেরকে সেই পথে আনতে পেরেছি। তাদের উচ্চ লেখাপড়া বা অন্যান্য সব বিষয় মিলে যখন এদিকে আমরা সম্পৃক্ত ডাইভার্ট করতে পেরেছি, এটা একটা বিষয় ছিল। এবং আমাদের পারিবারিক নিয়মিত বৈঠক হতো, আমরা আলোচনা করতাম, আমি ছোট ভাইদেরও পরামর্শ গ্রহণ করতাম। আমার ছোট ভাই আলী আসগর মানিক এখন পর্তুগাল আছে, সেও অনেক সময় অনেক পরামর্শ পাঠায়, অনেক সময় লেখা পাঠায়, অনেক সময় যেটা আমরা কথা যেটা পাঠায়, বলি আত্মসমালোচনা আত্মসমালোচনা বা ছোট বড় পরামর্শ করা। জি অনেকে তো আছে একটা ডিক্টেটরশিপ, ওইটা আমার জি মধ্যে ছিল না, আমি ওইভাবে করতাম না। হ্যাঁ, বলি নাই তা না, করি নাই তা না, কিন্তু আমাদের মধ্যে একটা যথেষ্ট মিল ছিল এবং ভবিষ্যতে থাকবে। কারণ হলো ওরা টাকা পয়সার মালিক হয়েছে অনেক রকম, অনেক জায়গায় অনেকে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ওরা ওই যে বললাম প্রথমে যে ওরা নেকবরালির ভাই, ছোট ভাই, ওটা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ওরা হয়তো একসময় আরো সামাজিকভাবে প্রতিষ্ঠিত হবে, তখন হয়তো আমি তাদের পরিচয়ে হয়তো পরিচিত হব, এটা আমি কামনা করি, তাদেরও সফলতা কামনা করি। কিন্তু সার্বক্ষণিকভাবে তারা যেটা এখনো করে, আমার এখনো পর্যন্ত একটা ভালো কাপড়, এই পাঞ্জাবিটাও আমার কিনা না, আমার ছোট ভাই আলী আসগর মানিক এই নির্বাচনে দাঁড়ানোর কারণে টাকা পাঠাইছে, এটা কিনছি। তারপর কালকেও এখানে আমরা যে আয়োজন করলাম, সেখানে একটা আমার থেকে একটা ডোনেশন ইচ্ছে করে দিয়েছে, ওরা যদিও চায় নাই, মানে এটা জবরদস্তি দিতে হয়েছে, সেটাও মানিক পাঠাইছে। তো আসলে এগুলো আমার পরিবারের এই ছোট বড় আমার এই বাচ্চাদের পোশাক আশাক এটা সেটা কিছুই আমার এখনো তেমন একটা কিনে লাগে না। আমার ভাইয়েরা এমন দেয় যে তাদের হয়তো দেখা যায় যে আমার আরো 5 ভাই দিছে, ওই ডবল হয়ে যায় ওদের কাছ থেকে। আমি হয়তো ওরকম ভাবে সবাইকে করতে পারি না, কিন্তু এটা আমাদের মধ্যে যে একটা বন্ডিং, এটা আসলে হয় কি, একটু ছাড়ের মানসিকতাও থাকতে হয়, একেবারে সবকিছু ক্লাবস করে ফেললে হয় না। আমার ভাইয়েরা যার যার জায়গায় প্রতিষ্ঠিত, তাদের অ্যাকাউন্টস আলাদা, তাদের সবকিছু আলাদা, কিন্তু আমাদের যখন আবার পারিবারিক প্রয়োজন হয়, কে কত বেশি দিবে এই চিন্তা সবার মধ্যে থাকে, যে কারণে তাদেরকে আল্লাহ সব জায়গায় সফল করছে এবং উন্নত করছে। সুপ্রিয় দর্শক, রাঙামাটি এসছি, এসে নাকবর ভাইয়ের আতিথেয়তা নেব না, এটা কি হয়? ওনার গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট, ভোজনবাড়ি রেস্টুরেন্ট, এটাতে আছেই, পাশাপাশি ওনার যে আন্তরিকতা, আতিথেয়তা, এটি নিয়ে যাবেন না আপনি রাঙ্গামাটি আসলে, এটা কখনো হয় না। বিশেষ করে আমাদের ফটিকছড়ি অঞ্চলের মানুষ যারা আসেন, তারা কিন্তু তাদের কাছে একটি খুবই আদরণীয় নাম, জনপ্রিয় নাম, সেটা হচ্ছে নাকবর আলী। তো রাঙ্গামাটি আসবেন,
নেকবর আলীর আতিথেয়তা নেবেন না, এটা কখনো হয় না।